আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি, তোমায় সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। হঠাৎ এসে আম্মু বলল আমাকে বিয়ে করতে হবে। আম্মু, আমি এখনই বিয়ে করব না। এখন কে বিয়ে করতে বলছে? তাহলে নিধি আপু যে বলল তার সাথে নাকি আমার বিয়ে ঠিক করবে। হ্যাঁ, বা তোদের তো এখনই বিয়ে হবে না, পড়াশোনা শেষ হলে। আম্মু, তুমি পাগল হয়ে গেছো? নিধি আপু আমার চাইতে 2 বছরের বড়। পাগল হব কেন? ওটা প্রবলেম না। দিদি দেখতেও অনেক সুন্দরী, আর তোকে অনেক ভালোবাসে মেয়েটা। তুমি বুঝলে কি করে আমাকে অনেক ভালোবাসে? গতকালকে তুই নিধিকে রেখে কোন বান্ধবীর সাথে ঘুরতে গিয়েছিলি? বাসায় এসে মেয়েটা শিখে কান্না, আর সারাদিন কিছু খায়ও নি। আমি কি আমার ফ্রেন্ডের সাথে ঘুরতেও পারবো না নাকি? এত কথা জানি না আমি। গেলাম, তোর আব্বু অফিসে যাবে, ফ্রেশ হয়ে নাস্তা করতে আয়। ওকে, যাও। আম্মু চলে গেল। আমি ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে গেলাম। এখন আপনাদের পরিচয়টা দিই। আমি নীল, আব্বু আম্মুর একমাত্র সন্তান। সবেমাত্র অনার্স প্রথম বর্ষের স্টুডেন্ট। আর যার কথা বললাম সে হলো নিধি আপু, আমার বড় চাচুর মেয়ে। বড় চাচু আর বড় আম্মু রোড অ্যাক্সিডেন্টে মারা যায় নিধি আপু যখন ক্লাস 7-এ পড়ে। এরপর থেকে নিধি আপু আব্বু আম্মুর কাছেই বড় হয়। আমি ওয়াশরুমে চলে গেলাম ফ্রেশ হয়ে বাইরে আসলাম। এরপর রেডি হয়ে নিচে চলে গেলাম নাস্তা করতে। আব্বু আম্মু বসে আছে টেবিলে, বাট নিধি আপুকে দেখছি না। গুড মর্নিং আব্বু। মর্নিং। নিধি কোথায়? আমি গিয়ে ডেকে আসলাম, আসলো না। নীল, গিয়ে দেখ তো। একবার যখন আসে নাই তাহলে আর যাওয়ার প্রয়োজন নেই। প্রয়োজন নেই মানে? ওকে ছাড়া কখনো নাস্তা করেছি? ওকে, যাচ্ছি। নিধির জন্য একেবারে আদর উতলে পড়ে, আর আমি না খেয়ে থাকলেও একবারও জিজ্ঞাসা করে না। বিড়বিড় করে কথাটা বললাম। কিছু বললি? না। এই বলে আমি আবার উপরে চলে আসলাম। উপরে এসে নিধি আপু রুমে চলে গেলাম। রুমে গিয়ে দেখি আপু শুয়ে আছে আর ফোন নিয়ে কি যেন দেখছে। আমি কিছু না বলে উকি দিলাম। দেখি আপু আমার পিকচার দেখছে। তার সারাদিন এই এক কাজ, সারাদিনই আমার ছবি দেখা। আপু, কে কে? হঠাৎ করে ডাক দেওয়াতে ভয় পেয়ে গেছে। আমি সামনে থেকে দেখেও মন ভরে না যে মোবাইলেও দেখতে হবে। তুই এতটাই কিউট যে সারাদিন তোকে দেখতে ইচ্ছে করে। হয়েছে, আব্বু ওয়েট করতেছে, চলো নাস্তা করতে। না, আজকে অন্য কিছু খাবো। কি খাবে? কাছে আয়, তারপর বলছি। না, তোমার কাছে আমি যাব না। কেন? তুমি একবার এই নিরীহ ঠোঁটের যে অবস্থা করেছিলে, 7 দিন আবার বাসার বাহিরে যেতে পারিনি। আজকে এমন হবে না। তোমার লজ্জা করে না আপু? কেন? ছোট ভাইকে লিপ কিস করতে চাও? একটা থাপ্পড় দিয়ে সবগুলো দাঁত ফেলে দেবো ভাজি। তুই আমার ভবিষ্যৎ বর। নাস্তা করতে কি যাবা? কাছে না আসলে যাবো না। ওকে, তোমার ইচ্ছা। বাট তুমি না খেলে আব্বু নাস্তা না করে অফিসে চলে যাবে। আব্বু না খেয়ে অফিসে চলে গেলে আম্মুও খাবে না, আর আম্মুও না খেলে আমিও খাবো না। আর তুমি যদি চাও আমি না খেয়ে থাকি তাহলে আমি যাচ্ছি। ভালোই দুর্বল পয়েন্ট পেয়ে গেছিস। আমি মুচকি হাসি দিলাম। তারপর আপু বলল, তোকে কতবার বলবো তুই আমার সামনে হাসি দিবি না? তুই হাসলে যে আমার নিজেকে কন্ট্রোল করতে বড্ড কষ্ট হয়। আমি কিছু না বলেই হাঁটা ধরলাম। নিধি আপু আমার পেছন পেছন হাঁটতে লাগলো। আমরা নিচে চলে আসলাম। গুড মর্নিং আব্বু। গুড মর্নিং। নাস্তা করা শুরু করো। এরপর নাস্তা করে আমি আমার রুমে চলে আসলাম। আজকে আর কলেজে যাব না, তাই বাহিরে চলে আসলাম। বাহিরে এসে ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতে লাগলাম। 12টার সময় বাসায় চলে আসলাম। 2 ঘন্টায় নিধি আপু কমপক্ষে 20 বার কল দিচ্ছে। আমি বাসায় গিয়ে আমার রুমে চলে আসলাম। রুমে এসে নর্মাল ড্রেস পরে নিলাম। এরপর তোয়ালে হাতে নিয়ে ওয়াশরুমে চলে গেলাম।
ওয়াশরুমের দরজা ধাক্কা দিতেই দেখি নিধি আপু ভেতরে, আর নিধি আপু শরীরে একটা সুতো পর্যন্ত নেই। নিধি আপু আমাকে দেখে কোনো রিয়াকশানই করলো না। আমি বের হয়ে গেলাম। ওয়াশরুম থেকে বাইরে এসে খাটে বসে পড়লাম। আমার বুকের ধুকপুকানি নামা ওঠা করছে। আমি বসেই রইলাম। কিছুক্ষণ পরে নিধি আপু ওয়াশরুম থেকে ডাকছে। কি হয়েছে? দেখ, খাটের উপরে আমার তোয়ালি আর কাপড় নিয়ে আয় তো। তুমি এসে নিয়ে যাও। এই অবস্থায় বাইরে যাব কি করে? ওয়াশরুমে গেলে যে দরজা লক করতে হয় তোমার জানা ছিল না? খেয়াল ছিল না। প্রবলেম কি? তুই তো দেখেছিস, অন্য কেউ তো না। একদিন না একদিন তো দেখবি। তোমার লজ্জা করে না? তোর কাছে আবার কিসের লজ্জা? এত কথা বাদ দিয়ে তোয়ালি নিয়ে আয়। আম্মুকে পাঠিয়ে দিচ্ছি। এই বলে আমি নিচে চলে আসলাম। নিচে এসে আম্মুকে বলে আমার রুমে পাঠিয়ে দিলাম। আমি নিধি আপু রুমে গিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পরে আপু রুমে আসলো। এসে আমাকে দেখে মুচকি একটা হাসি দিল। এরপর আয়নার সামনে চলে গেল। আমি আপুর দিকে তাকিয়ে আছি। ভেজা চুলে আপুকে পরীর মতো লাগতেছে। আমি আপুর দিকে একভাবে তাকিয়ে আছি আর ভাবতেছি, ভবিষ্যতে তো আপু আমার বউ হবেই। এত সুন্দরী একটা বউ, উফ, ভাবতেই ভাল লাগে। এসব ভাবতে ভাবতে কখন যে আপু আমার সামনে এসে দাঁড়িয়েছে খেয়ালই করিনি। আপু বলল, কি দেখিস এমন করে? আমাকে আজ যেন আমার চোখ দুটো তোমার দিক থেকে ফিরছেই না। এটা বলতেই আপুর গাল দুটো লজ্জায় লাল হয়ে গেল। হায় রে, মুখ ফসকে কি বলে ফেললাম! এখন তো আমারও লজ্জা করছে। আমি উঠে চলে যেতে লাগলাম। আপু ধাক্কা দিয়ে আমাকে বিছনায় ফেলে দিল। এরপর নিধি আপু এসে আমার উপরে শুয়ে পড়ল। তুই এত কিউট কেন? তোকে দেখলে নিজেকে কন্ট্রোল করতে কষ্ট হয় কেন? আরে, কি করছো কি? চুপ, একদম চুপ। এই বলে আপু আমার কপালে চুমু দিল আর আমার বুকে মাথা দিয়ে শুয়ে পড়ল। আজ আর আপুকে আটকালাম না। আপু, আমার কেমন জানি লাগছে। কেমন? হার্টবিট বেড়ে যাচ্ছে। আচ্ছা, তুমি স্পর্শ করলে আমার এমন কেন লাগে? এতটাই ভালোবাসা। তুই গাধা, তাই বুঝিস না। এখন ছাড়ো। না। এই ছাড়ো, আম্মু এসে পড়বে। আগে একটা কিস কর। পারবো না। আমিও ছাড়বো না। ওকে, কপালে করবো একটা। না, ঠোঁটে। পারবো না। এর আগেও তুমি জোর করে আমার লিপে অনেকবার কামড় দিচ্ছ। কি করব বল? তোর লিপটা যে আমার কাছে আইসক্রিমের মতো লাগে। তাই বলে কামড় দিবে? যা ইচ্ছে করবো। তোর কি? তোর সব কিছুতেই আমার হক আছে। এই বলে আপু আমার ঠোঁটে ছোট্ট করে একটা চুমু খেলো। আপুর ঠোঁট দুটো গোলাপি, একদম গোলাপের পাপড়ির মতো, আর লিপের নিচে কালো রঙের একটা তিল আছে। এতে আপুর সৌন্দর্য আরও বৃদ্ধি করে দিচ্ছে। আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। আপুকে নিচে ফেলে দিয়ে আমি ওপরে উঠে পড়লাম। আমার ঠোঁট আপুর ঠোঁটের দিকে এগিয়ে যাচ্ছে। আপু চোখ বন্ধ করে ফেলল। আমি 4 ঠোঁট এক করে দিলাম। এমন করে অনেকক্ষণ থাকার পরে আমি আপুর ঠোঁট দুটি মুক্ত করে দিলাম। আপু এসে আমার বুকে শুয়ে পড়ল। আপু, তুমি যা চাচ্ছ এটা কি আদৌ সম্ভব? সম্ভব না কেন? সমাজ কি এটা মেনে নিবে? সমাজের কথায় আমার কিছুই যায় আসছে না। এখন যাই আমি। সন্ধ্যার সময় আবার রিয়া আপুর বার্থডে পার্টি। ওকে যা। রিয়া হলো নিধি আপুর ফ্রেন্ড। আমি রুমে এসে আগে জয়কে কল দিলাম। হ্যাঁ বল। রিয়া আপুর বার্থডে পার্টিতে যাবি? যেতে তো হবেই। রানা যাবে? হ্যাঁ যাবে। ওকে, তাহলে আমি আপুকে ড্রপ করে দিয়ে এসে পড়ব তোদের আনতে। ওকে। এরপর আমি রুমে চলে আসলাম। রুমে এসে শাওয়ার নিতে চলে গেলাম। শাওয়ার নিয়ে বাইরে লাঞ্চ করে ঘুমিয়ে পড়লাম। বিকেলে ঘুম থেকে উঠে দেখি আমার খাটের একপাশে একটা কালো পাঞ্জাবি রাখা। বুঝলাম নিধি আপু রেখে গেছে। সাথে একটা চিরকুট, তাতে লেখা কালো পাঞ্জাবিটা পরে আমার রুমে আসবি। আমি ফ্রেশ হয়ে কালো পাঞ্জাবি পরে আপুর রুমে চলে গেলাম। আপু আয়নার সামনে বসে চোখে কাজল লাগাচ্ছে। নিধু আপুও ব্ল্যাক কালারের শাড়ি পরেছে। আমি গিয়ে খাটে বসে পড়লাম। একটু পরে নিধি আপু আমার সামনে এসে দাঁড়ালো আর বলল, দেখ তো আমাকে কেমন লাগছে। আমি আপুর দিকে তাকালাম।
আপুকে দেখে একটা গান মনে পড়ে গেল। আমি জ্ঞান হারাবো, মরেই যাব, বাঁচাতে পারবে না কেউ। শাড়ির মধ্যে আপুর সৌন্দর্যটা আরও বেড়ে গেছে। ব্ল্যাক শাড়ি, হাতে ব্ল্যাক চুড়ি, ব্ল্যাক টিপ, চোখে ব্ল্যাক কাজল, এক কথায় ব্ল্যাক অ্যাঞ্জেল। আর কিছু বলবো না, আপনারা আবার প্রেমে পড়ে যাবেন। আপু আমার তাকিয়ে থাকা দেখে বুঝে গেছে সাজটা আমার ভালো লাগছে। আর কিছু না বলে আপু বলল, আমি রেডি হই তাহলে, চল। এরপর আম্মুকে বলে আমরা বাসা থেকে বাহির হলাম। আমি গাড়ি ড্রাইভ করছি আর বারবার আপুর দিকে তাকাচ্ছি। আজ আমাদের যে কেউ দেখলেই বলবে পারফেক্ট কাপল। আমরা একটা রেস্টুরেন্টের সামনে গাড়ি দাঁড় করালাম। পার্টিটা রেখেছে একটা রেস্টুরেন্টে। আমি নিধি আপুকে ভেতরে যেতে বললাম আর বলে দিলাম আমি জয় আর রানার সাথে ভেতরে যাব। আপু ভেতরে চলে গেল। রানা আর জয় আসলো একসাথে। আমি ওদের সাথে ভেতরে যেতে লাগলাম। ভেতরে গিয়ে দেখি রিয়া আপুর সব ফ্রেন্ডরা আছে এখানে। আমি জয় আর রানা একটা টেবিলে বসলাম। নিধি আপু, রিয়া আপু আর অনেক ফ্রেন্ডরা একসাথে আড্ডা দিচ্ছে। রিয়া আপু আমাকে দেখে আমার দিকে এগিয়ে আসলো, এসে আমার পাশে চেয়ারে বসলো। হাই আপু। কেমন আছো নীল? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? এতক্ষণ ভালো ছিলাম না, তুমি এসে গেছো, এখন নিশ্চয়ই ভালো থাকবো। বুঝলাম না, আমার সাথে ভালো থাকার কি সম্পর্ক? সেটা একটু পরেই টের পাবা। আমি এখন আসি। এই বলে রিয়া আপু চলে গেল। আবার নিধি আপু আসলো, এসেই আমার হাত ধরে এক সাইডে নিয়ে গেল। কি হয়েছে আপু? রিয়ার সাথে এত হেসে হেসে কথা বলার কি আছে? হাসলেও দোষ? আমার সাথে তো কখনো এত হাসাহাসি করতে দেখিনি। আচ্ছা সরি। তুই সব সময় আমার সাথে থাকবি। এটা কি করে সম্ভব? জয় আর রানা এসেছে, ওদের রেখে যদি আমি তোমার সাথে বসি তাহলে বিষয়টা খারাপ দেখা যায়। ওকে, বাট তোকে কোনো মেয়ের ধারে কাছেও যেন না দেখি, বলে দিলাম। আচ্ছা। এই বলে নিধি আপু চলে গেল। আমি গিয়ে আবার জয় আর রানার কাছে বসলাম। কি বললো নিথি আপু? রিয়া আপুর সাথে এত কিসের কথা? কোনো মেয়ের আশেপাশে যেন না দেখি। এমন একটা সিনিয়র গপ এর খুব প্রয়োজন। হ্যাঁ, পরে বুঝতে পারবি কেমন প্যারা। আর নিধি আপু তো আমার জিএফ না। তো এত অধিকার কেমনে দেখায়? আম্মু আব্বুর স্বপ্ন তাকে ছেলের বউ করবে, এটা শোনার পর থেকেই এই অবস্থা। যাই হোক, বাট নিধি আপু তোকে অনেক ভালোবাসে। সেটা জানি। আমরা গল্প করতে লাগলাম। একটু পরেই রিয়া আপু এসে আমাকে ডেকে নিয়ে স্টেজে গেল। এখন নাকি কেক কাটবে। রিয়া আপু কেক কাটলো, সর্বপ্রথম আমাকে খাইয়ে দিল। আমি তো হা হয়ে গেলাম। আর এত ফ্রেন্ড থাকতে আমাকে খাইয়ে দিল। নিধি আপু তো আমার দিকে হা করে তাকিয়ে আছে। এরপর রিয়া আপু বলতে লাগলো, আপনাদের সামনে আমি এমন একটা কথা বলবো, হয়তো আপনাদের মেনে নিতে কষ্ট হবে। আমি একটা ছেলেকে ভালোবাসি, প্রচণ্ড ভালোবাসি, বাট তাকে কখনো বলতে পারিনি, কারণ সে জুনিয়র। তার হাসি দেখে আমি তার প্রেমে পড়ি। কলেজে যেদিন ছেলেটা ফার্স্ট ভর্তি হয় তখনই তাকে রেগিং করতে যাই, বাট তার হাসি দেখে প্রেমে পড়ে যায়। সে আর কেউ না নীল, তুমি। এ কথা শুনে আমি শক খেলাম। এরকম কথা শোনার জন্য প্রস্তুত ছিলাম না। কি করব বুঝতেছি না। নিধি আপুর চোখ রাগে লাল হয়ে গেছে, একটু হলেই কেঁদে দিবে মেয়েটা। রিয়া আপু আমার সামনে হাঁটু গেড়ে বসলো, একটা ফুল হাতে নিয়ে বলল, আই লাভ ইউ নীল, অনেক ভালোবাসি তোমাকে। আমি কিছু বলতে যাব এর আগেই ঠাস ঠাস করে দুইটা শব্দ হলো। আবার ভাইবেন না আমার গালে পড়ছে। নিধি আপু রিয়া আপুকে মারছে। তোর সাহস হয় কি করে নীলকে প্রপোজ করার? আমি নীলকে ভালোবাসি। দেখ রিয়া, মাথা গরম করাস না। ভালো করেই জানিস নীলের সাথে আমার বিয়ে ঠিক হয়ে আছে। হা হা, বিয়ে হয়নি তো আর? আমি নীলকে না পেলে তুইও কখনো পাবি না। আমি শুধু এসব দেখছি, কিছু বলার সাহস নাই আমার। কি বলবো আবার? নিধি আপু আমার গালেই না মেরে দেয়। আমি দর্শকের মতো দেখছি। নিধি আপু, তুমি একটু শান্ত হও। শান্ত? কিসের শান্ত হব? ও সাহস পায় কি করে তোকে প্রপোজ করার? এই বলে আপুর গাড়ি চাবি নিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল। সবাই শুধু আমার দিকে তাকিয়ে আছে। আমি চলে আসতে লাগলাম। রিয়া আপু
হাত ধরে ফেলল। নীল, আপু ছাড়ো প্লিজ। নিধি আপু রাগ করে চলে গেল। আমি তোমাকে অনেক ভালোবাসি। দেখো আপু, আমার দ্বারা সম্ভব না। কেন সম্ভব না? আমি কি দেখতে বাজে? প্রেম ভালোবাসা সুন্দর অসুন্দর কোনো ফ্যাক্ট না। আম্মু নিধি আপুকে আমার জন্য পছন্দ করেছে। আম্মুর কথা কখনো ফেলি না, আর তোমার কাছে এইটা আশা করিনি আমি। তোমাকে আমি বোনের চোখে দেখতাম। এই কথাগুলো শুনে রিয়া আপু কাঁদতে লাগলো। আমার কিছু করার নেই, আমি নিরুপায়। আমিও নিধি আপুকে ভালোবেসে ফেলেছি। আমি রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসলাম, এসে দেখি আপু গাড়ি নিয়ে চলে গেছে। আমি রানাকে বললাম আমাকে বাসায় ড্রপ করে দিয়ে আসতে। রানা আমাকে বাসায় নামিয়ে দিল। আমি বাসায় গিয়ে কলিং বেল বাজালাম। কাজের মহিলা এসে দরজা খুলে দিল। আমি নিধির রুম থেকে ভাঙচুরের শব্দ পাচ্ছি। আর কিছু না ভেবে আমি নিধি আপুর রুমে চলে গেলাম। আমি রুমে গিয়ে দেখি গড়ের সব জিনিসপত্র ভেঙে শেষ। নিধি আপু শুয়ে আছে, আম্মু সান্ত্বনা দিতেছে। আমাকে দেখে আম্মু আমার দিকে এগিয়ে আসলো। কি হয়েছে বাবা? তেমন কিছু না। আমি গেলাম, এখন সামলা। ওকে। আমি নিধি আপুর কাছে গেলাম। নিধি আপু উপর হয়ে শুয়ে আছে আর ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না করছে। আপু, ওই শোনো না। না, এমনভাবে হবে না আজকে, একটু রোমান্টিক হতে হবে। নিধি আপুকে টেনে তুলে বসালাম। আপু, আমার দিকে তাকাও। কি হয়েছে? এখানে তো আমার কোনো দোষ নেই। সব দোষ তোর। কি করে? তোকে কতবার বলেছি কোনো মেয়ের সাথে হেসে হেসে কথা বলবি না? এত স্টাইলিশ হওয়ার দরকার নেই। আপু প্লিজ আর কেঁদো না। তোমাকে এই অবস্থায় দেখতে আমার একদম ভালো লাগতেছে না। আপু কেঁদেই চলেছে। আমি আপুকে আমার দিকে তাকাতে বললাম। নিধি আপু আমার দিকে তাকালো। নিধি আপুর ঠোঁট দুটো কাঁপছে। এটা দেখে নিজেকে কন্ট্রোল করতে কষ্ট হচ্ছে। আমার ঠোঁট নিধি আপুর ঠোঁটের দিকে এগিয়ে নিয়ে যেতে লাগলাম। নিধি আপু চোখ বন্ধ করে ফেলল। আপুর মাথা পেছনেই হাত দিতেই আমার আর নিধি আপুর ঠোঁট মিলিয়ে দিলাম। আপু এমনভাবে কিস করতেছে মনে হয় আমার উপরে যত রাগ ছিল সব এই নিরীহ ঠোঁটটা যা সহ্য করতেছে। আপু হঠাৎ করে আমার লিপে অনেক জোরেই একটা কামড় বসিয়ে দিল। এরপরে আমার নিরীহ ঠোঁটকে মুক্তি দিল। কামড় দিলে কেন? ইচ্ছে হয়েছে দিয়েছি। যা ইচ্ছে হবে তাই করবা? হ্যাঁ, যা ইচ্ছে হবে তাই করব আমি। আর কখনো যেন তোকে রিয়ার আশেপাশে না দেখি। দেখবা না? নিধি আপু আমাকে ধাক্কা দিয়ে শুয়ে দিল। আমার বুকে মাথা দিয়ে শুয়ে পড়ল। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এঙ্গেজমেন্টের ব্যবস্থা করো। এত পাগল হয়েছ কেন? ভয় করে। কিসের? তোকে হারানোর ভয়। এসব কথা রাখো। আপু, একটা কথা বলবো? হ্যাঁ বল। তোমার লিপ না একেবারে স্ট্রবেরির মতো। মা তাই? হ্যাঁ। তাহলে বিয়ে করে নে, রাধিনী খাওয়াবো। করবো তো। কবে? পড়ালেখা শেষ হোক তারপরে। নীল, একটা কথা দিবি? বলো। আমাকে কখনো ছেড়ে যাবি না? তোকে ছাড়া বেঁচে থাকা আমার পক্ষে সম্ভব না। কি আজে বাজে বলছো এসব? তোমাকে ছেড়ে আমি কোথায় যাব? নীল, আমি একটু তোর বুকে ঘুমাই। ওকে। আমি নিধি আপুর কপালে একটা চুমু দিয়ে আপুর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। কিছুক্ষণ পরেই নিধি আপু ঘুমিয়ে পড়ল। দেন আপুর কপালে আরেকটা চুমু দিয়ে আমি আমার রুমে চলে আসলাম। রুমে আসার পরেই আম্মু আসলো রুমে। আম্মু এসে জিজ্ঞাসা করলো কি হয়েছে। দেন আমি এসব কিছু বললাম। দেখ নীল, মেয়েটাকে কষ্ট দিস না। নিধি তোকে অনেক ভালোবাসে। হ্যাঁ জানি আমি। ওকে, ঘুমিয়ে পড়। আম্মু চলে গেল। আমি ঘুমিয়ে পড়লাম। সকালে এলামের শব্দে আমার ঘুম ভাঙলো। ঘুম ভাঙতেই উঠে ফ্রেশ হয়ে নিধি আপুর রুমে চলে গেলাম। দেখি আপু কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছে। আপু, রাতে চলে গিয়েছিলি কেন? বিয়ের আগে এভাবে থাকা ঠিক না। আমরা তো আর বাসা করতাম না। দরকার কি একসাথে থাকার? যা রেডি হ, ভার্সিটিতে যাব। নাস্তা করবা না? ক্যান্টিনে করে নিব। ওকে। এরপর রেডি হয়ে গাড়ি নিয়ে আমরা ভার্সিটি চলে গেলাম।
আপু তার ফ্রেন্ডদের কাছে চলে গেল, আমি আমার ফ্রেন্ডদের কাছে চলে গেলাম। আমার ফ্রেন্ড বলতে জয়, রানা, রাজু, হিয়া। আপুর কোনো মেয়ের সাথে মিশতে দেয় না। আমি গিয়ে দেখি জয়, রানা, রাজু বসে আছে, সাথে হিয়াও। হাই। আপুকে ছেড়ে মনে হয় আমাদের কাছে আসতে কষ্ট হয়। চুপ থাক তুই। ওই দিন জোর করে নিয়ে গেলি ফুচকা খেতে, পরে আপু বাসায় গিয়ে কি যে কাণ্ড ঘটালো। ভালোবাসে যে তোকে তারই কারো পাশেই সহ্য করতে পারে না। চল ক্লাসে চলে যাই, প্রথম ক্লাসটা করতে হবে। আমরা সবাই ক্লাসে চলে গেলাম। এক সময় আমার ফোনে একটা টেক্সট আসলো, আননোন নাম্বার। আমি টেক্সটটা ওপেন করে দেখি নিধি কোনো একটা ছেলের সাথে ঘুরতে যাচ্ছে, এটা লেখা। আমি আর কিছু না ভেবে ক্লাস থেকে বাইরে চলে আসলাম। বাইরে এসে ভার্সিটির মাঠে এক কোণায় চলে গেলাম। দেখি নিধি আপু একটি গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলছে। ছেলেটাকে তো আগে কখনো দেখিনি। এ আবার নিধি আপুর বপ না তো? আরে কী সব ভাবছি, আপু তো শুধু আমাকেই ভালোবাসে। এসব ভাবতে ভাবতে আমার ফোনে একটা কল আসলো। হাতে নিয়ে দেখি নিধি আপু। হ্যাঁ আপু বলো। কই তুই? ক্লাসের সামনে। এখনই ভার্সিটির মাঠে আয়। আচ্ছা। এরপর আমি নিধি আপুর সামনে চলে গেলাম। আপু আমাকে দেখেই আমার হাতের ভেতর দিয়ে হাত ঢুকিয়ে দিল। ইকরাম ভাইয়া, এই হলো নীল। হাই, কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি? জি ভালো। আসলে আমি এসেছি একটা হেল্প চাইতে। কি হেল্প বলেন? তোমার আপুর ফ্রেন্ড প্রিয়া আছে না? আমি ওর বয়ফ্রেন্ড। কালকে প্রিয়ার আর আমার রিলেশনের 1 বছর পূর্ণ হবে, তাই আমি ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য ছোটখাটো একটা পার্টির আয়োজন করতে যাচ্ছি। এতে তুমি আমাকে সাহায্য করবা এবং নিধির দায়িত্ব প্রিয়াকে নিয়ে সেখানে উপস্থিত হওয়া। আপু বললেই প্রিয়া আপু যাবে, বাট আমি কীরকম হেল্প করতে পারি? আসলে আমার বাসাটা এখানে না, আমার বাসা চট্টগ্রাম। তো এখানে তেমন কাউকে চিনি না। প্রিয়া সম্পর্কে আমার ফুফাতো বোন হয়। প্রবলেম নেই ভাইয়া, আমার সাধ্যমতো চেষ্টা করব হেল্প করার জন্য। নিধি, আর একটা কথা না বললেই নয়, তোমার পিচ্চি বরটা দেখতে অনেক কিউট। ধন্যবাদ ভাইয়া, তার জন্যই তো এই পেস্ট্রিটার প্রেমে পড়েছি। তাহলে আমি আসি। আর নীল, তোমার নাম্বারটা দাও, বিকালে এক জায়গায় যেতে হবে আমাদের। ওকে ভাইয়া, আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম। নাম্বার নিয়ে ইকরাম ভাইয়া চলে গেল। নিজের চিন্তাভাবনার প্রতি নিজেরই ঘৃণা হচ্ছে এখন। কি করে পারলাম এসব ভাবতে? নিধি আপু তো আমাকেই ভালোবাসে, তাহলে এসব ভাবনার মানেটা কি? হারানোর ভয়? ইয়েস, হারানোর ভয়। না, নিধি আপুর কথাটাই মেনে নেয়। আজকে আপুকে বলে বাসায় বলতে বলবো আমাদের এঙ্গেজমেন্টের ব্যবস্থা করতে। কি ভাবছিস এত? না তেমন কিছু না। ক্লাস শেষ হয়ে গেছে? হ্যাঁ। তাহলে আমার সাথে চল। কোথায়? আমার ক্লাসে। ওকে। আমি আমার ফ্রেন্ডদের কল করে বলে দিলাম আমি আজকে আড্ডা দিতে পারবো না। দেন আমি আপুর সাথে আপুর ক্লাসরুমে চলে গেলাম। নিধি আপু তাদের বান্ধবীর কাছে গিয়ে বসলো, আমাকেও বসতে বলল। আমি বললাম চলো ক্যাম্পাসে গিয়ে বসি। দেন আমরা সবাই ক্যাম্পাসে চলে গেলাম। আচ্ছা, আজকে যে রিয়া আপুকে দেখতে পাচ্ছি না। ওকে দিয়ে তুই কি করবি? আসলে কালকে আপুকে অনেক কথা বলেছি, সরি বলার জন্য। আমাকে তো কম কষ্ট দিস না, কখনো তো দেখি না সরি বলতে। সরি বলার কি দরকার? তুমি যা চাও সেটা তো দিয়ে দেয়। কি চাই তোমার কাছে? না বলা যাবে না, সিক্রেট। তখন ওপাশ থেকে ঈশা বলল আদর চাই, তাই তো? হ্যাঁ, আমার জামাইয়ের কাছে আমি চাই, তাদের কোনো প্রবলেম? আমাদের প্রবলেম থাকবে কেন? আচ্ছা, কি খাবে তোমরা? সবাই কফি খাবে বলল। দেন কফি খেয়ে আমি আর নিধি আপু বাসায় চলে আসি। বাসায় এসে আমি ফ্রেশ হয়ে লাঞ্চ করে ঘুমিয়ে পড়ি। বিকেলে কলের শব্দে ঘুম ভাঙলো। ফোন হাতে নিয়ে দেখি ইকরাম ভাইয়া কল দিচ্ছে। দেন ফ্রেশ হয়ে ইকরাম ভাইয়ার সাথে মার্কেটে চলে যাই। মার্কেট থেকে আসতে আসতে রাত 9টা বেজে গেছে। বাসায় এসে ফ্রেশ হয়ে নর্মাল ড্রেস পরে আমি নিধি আপুর রুমে চলে গেলাম। দেখি আপু গল্পের বই পড়ছে। আপু, ফোন বন্ধ কেন তোর? ফোনের চার্জ শেষ। জানিস আমি কত টেনশনে ছিলাম। সরি আপু। সরিতে হবে না। কি করতে হবে? ওই যে প্রিয়া বলল তুই কি করে আমার রাগ ভাঙাস। এসব রাখো, একটা ইম্পর্টেন্ট কথা আছে। কি কথা? আজকে আব্বুকে বলবা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এঙ্গেজমেন্টের ব্যবস্থা করতে।
এই কথা শোনার পরে নিধি আপু শোয়া থেকে উঠে এসে আমাকে জড়িয়ে ধরলো। জড়িয়ে ধরেই আমাকে কিস করতে শুরু করলো। আরে কি করছো? আজকে হঠাৎ করে কি হলো তোর? আমার আবার কি হবে? তাহলে এঙ্গেজমেন্টের জন্য যে রাজি হয়ে গেছিস? এত কিছু জেনে তুমি কি করবে? জানার আগ্রহ আছে, বিদায় বলছি। তুমি এত করে বলছো তাই তোমার কথাটা রাখার জন্য। সত্যি? হ্যাঁ। ওকে, তাহলে ডিনার করার সময় বলবো। ওকে, তাহলে আমি যাই। ইকরাম ভাইয়ের সাথে আজকে কোথায় কোথায় গিয়েছিলি? শপিংয়ে, আর একটা রেস্টুরেন্ট বুক করে আসলাম। ও আচ্ছা। এরপর আপুর সাথে আর কিছু গল্প করে আমার রুমে চলে আসলাম। রুমে এসে আমি গেম খেলা নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। কিছুক্ষণ পর নিধি আপু আমার রুমে আসলো, এসে আমাকে ডিনার করার জন্য নিয়ে গেল। আমি আর আপু নিচে চলে গেলাম ডিনার করার জন্য। নিচে গিয়ে দেখি আব্বু আম্মু ডাইনিং টেবিলে বসে আছে। আমরা গিয়ে টেবিলে বসলাম। আমরা খাওয়া শুরু করে দিলাম। আব্বু, আপু নাকি তোমাকে কিছু বলবে? কি বললে মামুনি? আসলে আব্বু আমাদের এঙ্গেজমেন্টটা সেরে ফেললে ভালো হতো। আমি তো এটাই চাচ্ছিলাম, বাট নীল তো রাজি হয় না। আব্বু, আমার কোনো প্রবলেম নেই। 3 দিন পরে বাসে একটা পার্টি আছে, ওইটা তো তোমাদের আগেই বলেছি, তাহলে সেদিনই তোমাদের এঙ্গেজমেন্ট হবে। ওকে আব্বু। এরপর ডিনার করে আমি আমার রুমে চলে আসলাম। এসে আমি ঘুমিয়ে পড়লাম। সকালে আপুর ডাকে আমাদের ঘুম ভাঙলো। এরপর আমরা কলেজে চলে গেলাম। আপুকে কলেজে দিয়ে এসে জয় আর রানাকে নিয়ে ইকরাম ভাইয়ার কাছে চলে গেলাম। ইকরাম ভাইয়াকে নিয়ে আমরা একটা রেস্টুরেন্টে চলে গেলাম। রেস্টুরেন্টে এসে সব কিছু একটা ব্যবস্থা করতে করতে দুপুর 12টা বেজে গেল। আর এর সাথে জয় আর রানাকে আমার আর আপুর এঙ্গেজমেন্টের কথা বলে দিলাম। দেন আমরা কলেজে চলে গেলাম। কলেজে গিয়ে নিধি আপুকে টেস্ট করলাম। সব ব্যবস্থা করা শেষ। এরপরে আমার ফ্রেন্ডের কাছে চলে গেলাম। জয়, রানা, রাজু, হিয়া, আমরা ক্যান্টিনে বসলাম। হিয়া, 3 দিন পরে নীল আর নিধি আপুর এঙ্গেজমেন্ট। অভিনন্দন। ধন্যবাদ। তখনই সামনে থেকে রাজু বলল, আমাদের রেখেই বিয়ে করে ফেলবি ভাই? তোদের বিয়ে করতে না করছে কে? আমাদের কপালে নাই তো। এই কথা শুনে সবাই হাসতে লাগলাম। নিধি আপু কল করে আমাকে কলেজ মাঠে আসতে বলল। এসে দেখি প্রিয়া আপু, নিধি আপু আরও বান্ধবীরা বসে আছে। কি হয়েছে আপু? আমাদের এঙ্গেজমেন্ট ডেটটা ফাইনাল হয়েছে, বিদায় আমরা যে একটা পার্টির ব্যবস্থা করেছি ওখানে নাকি প্রিয়া যেতে পারবে না। প্রিয়া আপু যাবে না কেন? আজকে আমার মনটা একদম ভালো নেই। এটা বললে হবে না, সবারই উপস্থিত থাকতে হবে। আর প্রিয়া, তোর জন্য একটা সারপ্রাইজও আছে। কি সারপ্রাইজ? বলে দিলে তো আর সারপ্রাইজ থাকলো না। আসলে নিধি, আজকে ইকরাম চলে গেছে। আজকের আমাদের রিলেশনে 1 বছরে পূর্ণ হলো। আজকের দিনটা অনেক স্পেশাল ছিল, বাট ওর দরকারি একটা কল আসে আর ও চলে যায়। ও, এর জন্য মন খারাপ? টেনশন করিস না, পার্টিতে গেলেই সবকিছু ঠিক হয়ে যাবে। তাহলে রিয়াকেও বলি? ওকে বলার কোনো প্রয়োজন নেই। ওই দিনে ব্যবহারে রিয়া অনেক লজ্জিত, এর জন্য বিচারি কলেজে আসে না। আচ্ছা, রিয়া আপুকে আসতে বলবে। তাহলে এখন আমি আসি। আর প্রিয়া, বিকেলে তোকে ড্রপ করার জন্য তোর বাসায় যাব। আচ্ছা। আপু হাঁটতে লাগলো, আমিও নিধি আপুর পেছন পেছন হাঁটতে লাগলাম। আমরা গাড়ির কাছে চলে গেলাম। নিধি আপু গিয়ে ডিরেক্ট গাড়িতে বসলো। আমি ড্রাইভ করতে লাগলাম। বুঝলাম না আপু কথা বলছে না কেন। আবার কি কোনো বিষয়ে রাগ করলো নাকি আপু? তবুও নিধি আপু চুপ করে আছে। এই শোনো, এবারও চুপ করে আছে। কি কারণে রাগ করলেন জানতে পারি কি? তুই রিয়াকে নিয়ে আসতে বলি কেন? আমাদের দেখবে আর জ্বলবে, এতে প্রবলেমটা কি? তো যা ইচ্ছে কর। এরপরে আমরা বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে আমি ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুমে গিয়ে শাওয়ার নিয়ে বাইরে আসলাম। দুপুরে লাঞ্চ করে এসে আমি আর নিধি আপু আড্ডা দিতে লাগলাম। দেন নিধি আপু আমাকে রেডি হওয়ার জন্য পাঠিয়ে দিল, আর সাথে নীল পাঞ্জাবি পরতে বলল। আমি রুমে এসে আপু যেভাবে রেডি হতে বলছে আমি সেইভাবেই রেডি হলাম। এরপর আমি নিধি আপু রুমে চলে আসলাম। রুমে এসে দেখি আপু শাড়ি পরার চেষ্টা করছে। আমি নিধি আপুর সামনে গেলাম। একটু হেল্প কর প্লিজ। আম্মুকে পাঠিয়ে দিই।
এই সামান্য একটু কাজে আবার আম্মুকে ডেকে আনতে হবে? আমি তো শাড়ি পরাতে পারি না। পড়াতে হবে না, শুধু একটু কুচিটা ধর। আচ্ছা। এরপর আমি নিধি আপু শাড়ির কুচিটা ধরলাম। দেন আপু শাড়ির আঁচলটা ঠিক করতে লাগলো। নিধি আপুর পেট দেখা যাচ্ছে। আমি তাকিয়ে আছি, খুব গভীর মনোযোগ দিয়ে দেখতেছি। নিধি আপুর পেটে একটা বাদামি কালারের তিল আছে, যা আমাকে আকর্ষিত করছে। কোনোভাবেই চোখ সরাতে পারতেছি না। আমি কোনো কিছু না ভেবেই তিলটার উপরে একটা চুমু দিয়ে দিলাম। নিধি আপু কেঁপে উঠল। সে আমার মাথা শক্ত করে ধরল। কি করছিস কি? সরি। কিসের জন্য? লোভ সামলাতে পারিনি, তাই চুমু দিয়ে দিচ্ছি। আরে বোকা, সরি বলার কি আছে? তুই জানিস না তোর আঁচড়গুলো আমার খুব ভালো লাগে। শেষ কি শাড়ি পরা? হ্যাঁ, শুধু কুচিটা ধরিয়ে দে। পারবো না। কেন? তোমার শরীরে হাত লাগলে আমার কেমন যেন লাগে। তাহলে বলো, এই জায়গায় হাত লাগলে কিভাবে নিজেকে কন্ট্রোল করব? তোকে কে কন্ট্রোল করতে বলেছে? আমি তো তোর পরিপূর্ণ ভালোবাসা চাই, তোর মাঝে নিজেকে বিলিয়ে দিতে চাই। চাইলেই কি সব কিছু হয়? আর বিয়ের আগে এসব করা একদম উচিত নয়। বা পিচিটা দেখা যায় অনেক বড় হয়ে গেছে, সবই বুঝতে শিখে গেছে। হ্যাঁ, সবই বুঝি। আর আমাকে কষ্ট কি করে দেওয়া যায় সেটাও ভালো করে বুঝি। আমি মোটেও তোমাকে কষ্ট দিই না। আচ্ছা, এসব কথা এখন রাখ, কুচিটা কুচে দে। আমি আর কথা বাড়ালাম না। জানি এখন হাজার বললেও কাজ হবে না, কুচিটা আমারই দিয়ে দিতে হবে। আমি নিধি আপুর পেটের শাড়ি কুচিটা গুজে দিলাম। নিধি আপুর পেটের সাথে যখন আমার স্পর্শ হলো, তখন ফিলিংসটা জোশ ছিল। সময়টা এখানে থেমে থাকলেই ভালো হতো। কি আর করার, সময় তো সময়ের নিয়মেই চলবে। আমি উঠে দাঁড়ালাম। নিধি আপু আমাকে জড়িয়ে ধরল। আমিও শক্ত করে পাগলিটাকে ধরলাম। অনেক ভালোবেসে ফেলেছি পাগলিটাকে, যা হয়তো লিখে প্রকাশ করা সম্ভব নয়। নিধি আপু আমার দিকে তাকিয়ে আছে, গভীর মনোযোগ দিয়ে আমাকে দেখছে। আমাকে দেখছে বললে ভুল হবে, আমার ঠোঁটের দিকে তাকিয়ে আছে। নিধি আপু আস্তে আস্তে তার ঠোঁট দুটো আমার দিকে আগাতে লাগলো। নিধি আপুর ঠোঁট জোড়া কাঁপছে। একসময় নিধি আপু আমার ঠোঁটের সাথে তার ঠোঁট মিলিয়ে দিল। খুব গভীরভাবে চুমু খেতে লাগলো। এমন ভাব করতেছে মনে হয় অনেক দিনের ক্ষুধার্ত তার সামনে খাবার পেয়েছে। আমার ঠোঁট চুষে যাচ্ছে, ছাড়ার কোনো নাম নেই। আমার নিরীহ ঠোঁট জোড়ার উপর অত্যাচার চলতেছে, চললেই থামার কোনো নামই নেই। আমার ফোনটা বেজেই উঠল। কলের শব্দে হয়তো নিধি আপু হুঁশে আসলো। দেন আমাকে ছেড়ে দিল। আমি পকেট থেকে মোবাইল বাহির বের করে দেখলাম ইকরাম ভাইয়া কল দিছে। ভাইয়া বলেন। কই তোমরা কোনো খোঁজখবর নেই তো? ভাইয়া, এখন আমরা বাসা থেকে বাহির হব, দেন প্রিয়া আপুকে নিয়ে আপনার ওখানে চলে যাব। একটু যা ফাস্ট করো, ওদিকে প্রিয়া কান্নাকাটি শুরু করে দিচ্ছে। আমি আজকের দিনে ওকে টাইম দেইনি তার জন্য। কিছু সময়ের মধ্যেই সব কান্নাকাটির অবসান ঘটবে ভাইয়া। আচ্ছা তাহলে আসো। ওকে। ইকরাম ভাইয়া কল কেটে দিল। নিধি আপুও রেডি। দেন আম্মুকে বলে বাসা থেকে বাইরে হলাম। আমি গিয়ে গাড়ির সামনে দরজা খুলে দিলাম আর বললাম, বসেন মহারানী। নিধি আপু একটা মুচকি হাসি দিয়ে গাড়িতে বসে পড়ল। আমি ড্রাইভ করতে লাগলাম। প্রিয়া আপুর বাসার সামনে গিয়ে গাড়ি দাঁড় করালাম। নিধি আপু আমাকে বসতে বলে ভিতরে চলে গেল। এই বসায় ভেতরে ঢোকা আমার জন্য নিষেধ করে দিচ্ছে নিধি আপু। দেন আপু বাসায় চলে গেল। আমি জয়, রানা আর হিয়ার সাথে কথা বললাম। ওরা সবাই পার্টি পৌঁছে গেছে। দেখতে দেখতে 20 মিনিট হয়ে গেল। বুঝলাম না আপু করছেটা কি, এতক্ষণ সময় লাগে নাকি? আমি ফোন দিলাম। আসো না কেন? প্রিয়াকে রেডি করছি। প্রিয়া আপু এতক্ষণ কি করলো? জানিসই তো ওর মনের অবস্থাটা। আপু বোরিং লাগছে, উপরে আসি আমি। একদমই না। তখন প্রিয়া আপু বলল, নীল আসো, তুমি ডিরেক্ট আমার রুমে আসবা। আমি ফোনটা কেটে দিলাম। আসলে বাসায় না যাওয়ার কারণটা হলো প্রিয়া আপু ছোট বোন নেহা, ও নাকি আমাকে ভালোবাসে। পিচ্ছি একটা মেয়ে, সবে মাত্র ক্লাস 9-এ পড়ে। আমি বাসার সামনে গিয়ে কলিং বেল দিলাম। ভাগ্যর কি পরিহাস, নেহা এসেই দরজাটা খুলে দিল। আমাকে দেখে নেহার মুখে হাসি ফুটে উঠল।
আমি নেহাকে কিছু বলার সুযোগ না দিয়ে প্রিয়া আপু রুমে চলে আসলাম। নেহাও পেছন পেছন রুমে আসলো। দেন প্রিয়া আপু ধমক দিয়ে নেহাকে রুম থেকে বাইরে পাঠিয়ে দিল। প্রিয়া আপু, তোমাকে বলেছিলাম বিকেলে যাব, তো তুমি রেডি হও নাই কেন? যাওয়ার ইচ্ছা ছিল না। এটা বললে হবে? তোমার জন্য পার্টি, তুমি যদি না যাও তাহলে কেমন হবে? আমার জন্য পার্টি মানে? ওই যে বলেছিলাম তোর জন্য একটা সারপ্রাইজ আছে। তুই যদি পার্টিতে না যাস তাহলে সারপ্রাইজ দেবো কি করে? নীল এটা বলতে চাইছে, তাই না নীল? হ্যাঁ আপু, ঠিক বলেছ। নিধি আপু বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে আছে। এখনই মুখ ফসকে বলে ফেলেছিলাম, এসব বলে দিলে সারপ্রাইজটা তো থাকতো না। দেন নিধি আপু প্রিয়া আপুকে অনেক সুন্দর করে সাজিয়ে দিল। আমরা সবাই পার্টির উদ্দেশ্যে রওনা দিলাম। 20 মিনিট পরে আমরা পার্টিতে চলে গেলাম। দেন গাড়ি থেকে নেমে আমি, নিধি, প্রিয়া আপু ভেতরে চলে গেলাম। ভেতরে ঢোকার সাথে সাথে ইকরাম ভাইয়া এক গুচ্ছ গোলাপ নিয়ে প্রিয়া আপুর সামনে বসে পড়ল। প্রিয়া আপুর মুখে হাসি ফুটে উঠল। এই সারপ্রাইজটার জন্য প্রিয়া আপু একদম প্রস্তুত ছিল না। ইকরাম ভাইয়ার হাত থেকে প্রিয়া আপু ফুলগুলো নিল। দেন ইকরাম ভাইয়া উঠে প্রিয়া আপুকে বুকে জড়িয়ে নিল। প্রিয়া আপু কেঁদে দিল। ইকরাম ভাইয়াকে মারতে লাগলো, আরও অনেক কিছু বলতে লাগলো। এখানে উপস্থিত সবাই আমরা হাসতে লাগলাম। প্রিয়া আপু লজ্জা পেয়ে ইকরাম ভাইয়ার বুকে মুখ লুকালো। রিয়া আপু দাঁড়িয়ে আছে, আমার দিকে তাকিয়ে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। রিয়া আপু আমার দিকেই আসতে লাগলো। এটা দেখে নিধি আপু আমাকে নিয়ে অন্য পাশে দাঁড়ালো। রিয়া আপু এখানেই আসলো। তারপর রিয়া আপু এসে যে যা বলল তা শুনে তো আমি অবাক হয়ে গেলাম। রিয়া আপু এখানে আসলো, দেন বলল, নিধি প্লিজ আমাকে মাফ করে দে। নিধি চুপ করে আছে। দেখো এরকম আর হবে না, সেদিন আমার মাথা ঠিক ছিল না। নিধি, নিজেদের মধ্যে ঝামেলাটা মিটিয়ে নিলে ভালো হয়। এত করে যখন বলছে তাহলে মাফ করে দিতে পারো। আচ্ছা ঠিক আছে। দেখ রিয়া, আমি সবই সহ্য করতে পারি, বাট নীলের দিকে কেউ নজর দিলে একদমই সহ্য করতে পারি না। সবাই পার্টি এনজয় করতে লাগলাম। ইকরাম ভাইয়া বলল কাপল ড্যান্স করতে হবে সবাইকে। দেন আমরা সবাই অনেকক্ষণ নাচলাম। পার্টিতে আরও কিছু সময় কাটিয়ে আমরা বাসায় চলে আসলাম। অনেক টায়ার্ড লাগছে, তাই এসেই ঘুমিয়ে পড়লাম। এভাবে দেখতে দেখতে 3 দিন হয়ে গেল। আজকে রাতের পার্টিতে আমার আর আপুর এঙ্গেজমেন্টটা হয়ে যাবে। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল। আমার সব ফ্রেন্ড, নিধি আপুর সব ফ্রেন্ডই এসে উপস্থিত হলো। জয়, রাজু, রানা, হিয়া আমার রুমে আসলো। কি রে, এখনো রেডি হসনি? হ্যাঁ হব। মামা বিয়েটাও কি খুব শীঘ্রই করে ফেলবে নাকি? আরে না, আমরা সবাই আড্ডা দিতে লাগলাম। দেন নিধি আপু কল করে বলল তার রুমে যেতে। আমি ওদের আমার রুমে বসতে বলে নিধি আপু রুমে চলে গেলাম। গিয়ে দেখি প্রিয়া আপু, রিয়া আপু আরও অনেকেই আছে। বলো কি বলবা? এখন যে তুমি নিধিকে আপু বলো, এটা কিন্তু ঠিক না। কি করব, অভ্যাস হয়ে গেছে। রিয়া আপু আমাকে উদ্দেশ্য করে বলল অভ্যাসটা চেঞ্জ করো, আস্তে আস্তে চেঞ্জই হয়ে যাবে। আপু কিসের জন্য আসতে বললে? তোরা একটু বাইরে যা, ওর সাথে আমার কথা আছে। এই বলাতে সবাই বাহিরে চলে গেল। নিধি আপু দরজাটা লক করে আসলো। এসেই আমাকে জড়িয়ে ধরলো। আমিও জড়িয়ে ধরলাম আপুকে। নিধি আপু আমাকে জড়িয়ে ধরেই আছে, ছাড়ার কোনো নামগন্ধই নেয় না। রেডি হওয়া বাদ দিয়ে এসব কি শুরু করলে? আজকে অনেক খুশির একটা দিন, হ্যাঁ। তাই তোকে ছাড়তে ইচ্ছে করছে না। খোপার ওই গোলাপ দিয়ে মনটা কেন এত কাছে আনলে? পারবে কি বাসতে ভালো আমাকে জানলে? আমাকে তেমন করে জানলে? খোপার ওই গোলাপ দিয়ে মনটা কেন এত কাছে আনলে? যেখানে শুধুই আলো, যেখানেই শুধুই ভালো, আমি যে মন্দ করি সবই তা, লেখো না আমায় নিয়ে কবিতা। যেখানে শুধুই আলো, যেখানে শুধুই ভালো, আমি যে মন্দ করি সবই তা, লেখো না আমায় নিয়ে কবিতা।
জড়িয়ে ধরার অনেক সময় পাবে। এখন ছাড়ো আর রেডি হও। কি পরবো আজকে? আম্মু যেইটা দিয়ে গেছে ওইটাই পড়ো। ওকে। এই বলে আমি আমার রুমে চলে গেলাম। রুমে এসে রেডি হয়ে নিচে চলে আসলাম। এসে এখানে আমার আত্মীয় স্বজনরা, আব্বুর অফিসের স্টাফ, বড় বড় বিজনেসম্যানরা সবাই উপস্থিত হয়েছে। আব্বু আমাকে ডেকে নিয়ে অনেকের সাথেই পরিচয় করিয়ে দিল। এরপর আমি আমার ফ্রেন্ডদের কাছে গিয়ে দাঁড়ালাম, ওদের সাথে আড্ডা দিতে লাগলাম। জয় আমাকে ইশারা দিয়ে সিঁড়ির দিকে তাকাতে বলল। আমি তাকিয়ে দেখি নিধি নামছে। উপর থেকে নিচ পর্যন্ত ভালো করে দেখে নিলাম। অনেক সুন্দর করে সাজানো হয়েছে নিধিকে। নীল গ্রাউন, হাতে নীল চুড়ি, চোখে গাঢ় কাজল, একদম অপসরীর মতো লাগছে আজকে নিধি আপুকে। নিধি আপু নিচে নেমে আম্মুর কাছে চলে গেল। আমি ইশারা দিয়ে আসতে বললাম, বাট আমার কাছে আসলোই না। আব্বু বলতে লাগলো, আজকে পার্টিটা রাখার উদ্দেশ্য হলো আজকে আমার একমাত্র ছেলের এঙ্গেজমেন্ট। আপনাদের উপস্থিতিতে আমি সত্যিই ধন্য। সবাইকে ধন্যবাদ পার্টিতে অ্যাটেন্ড করার জন্য। আমার বড় ভাইয়ের মেয়ে নিধি মামনিকে আমি আমার ছেলের বউ হিসেবে ঠিক করেছি। দেন আমাকে আর আপুকে আব্বু কাছে ডাকলো। আব্বুর কাছে যাওয়াতে আমার হাতে একটা ছোট্ট বাক্স তুলে দিল। আমি খুলে দেখি ভেতরে একটা আংটি। এরপর আমি নিধি আপুর হাতে আংটিটা পরিয়ে দিলাম। এরপর করতালির মাধ্যমে সবাই আমাদের অভিনন্দন জানালো। এরপর যে যার মতো পার্টি এনজয় করতে লাগলো। আমি আমার রুমে চলে গেলাম। গিয়ে নিধি আপুকে একটা টেক্সট করলাম, এখনই রুমে আসো। টেক্সট করার 2 মিনিট পরেই নিধি আপু আমার রুমে উপস্থিত। আমি শুয়ে পড়লাম বিছানায়। নিধি আপু এগিয়ে এসে বলল, ঠিক আছিস তো তুই? আমি নিধি আপুকে টান দিয়ে আমার উপরে ফেলে দিলাম। আমি আপুর চোখের দিকে তাকিয়ে আছি। আপুও আমার চোখের দিকে তাকিয়ে আছে। চোখে চোখ কথা বলছে। আজকে হঠাৎ করে কি হলো? তোমাকে দেখে আজকে পাগল হয়ে গেছি। তা কি শুধু দেখবি? আমার আবার নিচে যেতে হবে। এই কথা বলাতে নিধি আপুর কপালে একটা কিস করলাম, আর একটা গালে। নিধি আপু আমার বুকে মুখ লুকালো। আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে, অন্যদিনের তুলনায় অনেক সুন্দর। এরপরে কিছুক্ষণ আপু আমার সাথে কথা বলে নিচে চলে গেল। পার্টি শেষে যে যার বাসায় চলে গেল। আমি রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে নিধি আপুর ডাকে আমার ঘুম ভাঙল। এভাবে কেটে গেল অনেকগুলো দিন। একদিন হঠাৎ করে নিধি আপু কান্না করতে করতে আমার রুমে আসলো। রুমে এসে আমাকে যা দেখালো তা দেখে আমি একদম অবাক হয়ে গেলাম। নিধি আপু আমাকে ভুল বুঝলো, ভুল বোঝারই কথা। এরপরে কিছুক্ষণ আপু আমার সাথে কথা বলে নিচে চলে গেল। পার্টি শেষে যে যার বাসায় চলে গেল। আমি আমার রুমে এসে ঘুমিয়ে পড়লাম। সকালে নিধি আপুর ডাকে আমার ঘুম ভাঙলো। এভাবে কেটে গেল অনেকগুলো দিন। অনেক দিন হঠাৎ করেই নিধি আপু কান্না করতে করতে আমার রুমে আসলো। আপুর কান্না দেখে আমি অবাক হয়ে গেলাম। কি হয়েছে এমন? আমার সাথে কেন এত অভিনয় করলি? আমাকে ভালো লাগে না এটা তো বলে দিতে পারতি। কি বলছো এসব? আমি ঠিক বলছি, এটা আমার সাথে করতে পারলি তুই? আজব, কি করলাম বলবা তো? এগুলো কি? এই কথা বলে আমার দিকে আপুর ফোনটা এগিয়ে দিল। আপুর ফোনে আমার কিছু পিক, সাথে একটা মেয়ে। এই পিকগুলা আপু কোথায় পেল? এখানে একটা ভিডিও আছে। আমি একটা মেয়ের সাথে কাজী অফিসে ঢুকছি। এইগুলা আপু কই পেল? এটা ভেবে পাচ্ছি না আমি। আপু, আমার কথাটা শোনো প্লিজ। আর কি বলবি? এগুলো মিথ্যা। হ্যাঁ, এসব সত্যি না। আমি কাকে বিশ্বাস করব, তোকে নাকি নিজের চোখকে? আপু, চোখের দেখাও কিন্তু মাঝে মধ্যে ভুল হয়। একটা কথা বলবি না তুই। আসলে তোর চরিত্রটাই খারাপ। এটা আমার আগে বোঝা উচিত ছিল। প্লিজ আপু, আমার কথাটা তো শোনো আগে। আর কোনো কথা নয়, তোর মতো প্রতারকের মুখ জানি আমি কখনো না দেখি। চলে যা আমার সামনে থেকে। ভালো থাকবে তো তুমি? হ্যাঁ, তোর মতো বেঈমানকে ছাড়া অবশ্যই ভালো থাকবো। এই বলে নিধি আপু কাঁদতে কাঁদতে রুম থেকে চলে গেল। আমি আর কি করব, খাটের ওপরে বসে পড়লাম।
নিধি আপু কখনো আমাকে ভালোবাসেনি, আমার সৌন্দর্যের প্রেমে পড়েছিল। ভালোবাসলে অবশ্যই আমাকে বিশ্বাস করত, আমার কথাটা অন্তত শুনতো। যে পিকগুলা দেখলো ওইটা আমার ফ্রেন্ডের বউ। ওর বিয়ে বাসা থেকে অন্য ছেলের সাথে ঠিক করে ফেলেছিল, তাই আমরা কিছু ফ্রেন্ড মিলে ওদের কাজী অফিসে নিয়ে বিয়ে পড়িয়ে দিই। আর মেয়েটাকে বাসার সামনে থেকে আমি নিয়ে আসি। এই সামান্য কারণে নিধি আপু আমাকে এতটা ভুল বুঝলো। আমি ব্যাগ গুছিয়ে নিলাম, আম্মুকে শুধু বললাম নানুর বাসায় যাব, এই বলে বেরিয়ে পড়লাম। আম্মু অনেক প্রশ্ন করলো হুটহাট কেন যাচ্ছি, বাট আমি কিছু বললাম না। আমি বাসার সামনে থেকে রিক্সা নিয়ে জয়ের বাসায় চলে গেলাম। জয়ের বাসায় গিয়ে কলিং বেল বাজালাম। আন্টি এসে দরজা খুলে দিল। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো বাবা? জি ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। জয় কোথায়? ওর রুমেই আছে। আমি জয়ের রুমে চলে গেলাম, দেখি জয় গেম খেলছে। আমি জয়কে জড়িয়ে ধরে কেঁদে দিলাম। জয়ও অবাক হয়ে গেছে, কিছু না বলেই বাসায় চলে আসলাম অ্যান্ড জড়িয়ে ধরেই কেঁদে দিলাম। জয়ও আমাকে জড়িয়ে ধরলো। কি হয়েছে নীল? নিধি আপু আমাকে ভুল বুঝলো। কি কারণে? আমি সব কিছু জয়কে খুলে বললাম। এসব শুনে জয় বলল এখনই আপুকে সব বলে ক্লিয়ার করে দেয়। আমি জয়কে না করে দিলাম। জয় আন্টিকে কফি দিয়ে যেতে বলল। আমি কফি খেলাম, দেন ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলাম। বাসায় চলে যা, সব ঠিক হয়ে যাবে। না, রাতের বাসে নানুর বাসায় যাব। কোথাও যাওয়ার প্রয়োজন নেই, আমার সাথে আমার বাসায় থাকবি। সন্ধ্যার সময় রানা আর রাজু আসলো। আমরা বাসার ছাদে অনেক সময় আড্ডা দিলাম, দেন যে যার বাসায় চলে গেল। আমি আর জয় রুমে চলে আসলাম। রুমে এসে দেখি আম্মু অনেকবার কল দিচ্ছে। আমি কল ব্যাক করলাম। হ্যাঁ বলো। কি হয়েছে? কিছু না। তুই যাওয়ার পরে থেকেই নিধি কান্না করেই চলছে। তার কাছেই শুনো কি হয়েছে। কোথায় তুই? আছি এক জায়গায়, এই বলে কলটা কেটে দিলাম। দেন আমার সিম খুলে ফেললাম। জয়ের কাছ থেকে একটা সিম নিয়ে ফোনে ঢুকালাম। রাতে আমি আর জয় ডিনার করে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে জয় কলেজে চলে গেল। আমি জয়কে বলে দিলাম নিধি আপু আর তার ফ্রেন্ডরা যেন কখনো জানতে না পারে আমি তোর সাথে আছি। এইভাবে কেটে গেল 3 দিন। বাসায় কেউ জানে না আমি কোথায় আছি, সবাই চিন্তিত। নিধি আপুও 3 দিন কলেজে আসেনি, রুম থেকেই বাহির হয় না, ঠিকমতো খাওয়া দাওয়া করে না। আম্মু তো কাঁদতে কাঁদতে চোখের নিচে কালো দাগ করে ফেলেছে। একদিন সন্ধ্যায় আমি আর জয় বসে গেমস খেলতেছি, তখনই জয়ের ফোনে একটা কল আসে। আমি তাকিয়ে দেখি নিধি আপুর কল। আমি রিসিভ করে লাউড দিতে বললাম। নীল কোথায়? কেন? ও তো ওর নানুর বাসায়। ও ও ওখানে যায়নি? তাহলে আমি জানি না। সত্যি করে বলছো? সত্যি আমি জানি না আপু। সত্যি করে বলো বলছি। প্লিজ যেভাবেই পারো নীলকে আমার কাছে এনে দাও, ওকে ছাড়া আমার দম বন্ধ হয়ে আসছে। ওকে অনেক কথা শুনিয়েছি, না জানি কখন কি করে বসে। আপু, না জেনে কাউকে ভুল বোঝাটা উচিত না। আমার ভুল হয়ে গেছে, প্লিজ নীলকে আমার কাছে এনে দাও। আমি জয়ের হাত থেকে ফোনটা নিয়ে কল কেটে দিলাম। আমি ছাদে চলে গেলাম। ছাদে গিয়ে বসে ভাবতে লাগলাম নিধি আপুর সাথে কাটানো দিনগুলো কতটা সুন্দর ছিল। ছোটোখাটো ভুল বোঝাবুঝিতে আজ সব কিছু অন্যরকম হয়ে গেছে। এসব ভাবতে ভাবতে রাত হয়ে গেল। আমি রুমে চলে গেলাম। রুমে গিয়ে বসে আছি, তখনই রুমে এসে আম্মু ঢুকলো। আম্মুকে দেখে আমি অবাক হয়ে গেছি। আম্মু কী করে জানলো আমি এখানে আছি? আম্মুর পেছন পেছন নিধি আপুও আসলো। আম্মু রুমে এসেই আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। আমিও আর কান্না আটকিয়ে রাখতে পারলাম না, আমার চোখ দিয়েও পানি পড়তেছে। কেমন আছিস বাবা? এই কদিনে তোকে ছাড়া কত কষ্টে ছিলাম। ভালো আছি। তোর জন্য বাসার কেউ ঠিক মতো খাওয়া দাওয়া করেনি, ঘুমাতে পারেনি। এখনই বাসায় চল। যাব না আমি। দেখ নিধি এই 3 দিনে নিজের কি হালটা করেছে। আম্মু, আম্মু তুমি বাইরে যাও, আমি দেখছি কি করে বাসায় না খেয়ে থাকতে পারে। এরপরে আম্মু রুমে চলে গেল। আমি গিয়ে জানালার পাশে দাঁড়ালাম। নিধি আপু পেছন থেকে আমাকে জড়িয়ে ধরলো। কতদিন পরে নিধি আপু ছোঁয়া পেলাম, তাই আর আপুকে কিছু বললাম না। সরি নীল। এই
কথা বল প্লিজ। কি চাই আমার কাছে? তোকে চাই। সে সুযোগ আপনি হারিয়ে ফেলেছেন। মাথা গরম করাবি না কিন্তু, প্লিজ। আমার ভুল হয়ে গেছে। যান তো এখান থেকে, ডিস্টার্ব করবেন না। এই কথা বলতেই নিধি আপু আমাকে তার দিকে ঘুরিয়ে 4 ঠোঁট এক করে দিল। আমার আর কিছু বলার শক্তি নেই। আমিও নিধি আপুকে জড়িয়ে ধরলাম। রাগ ভেঙেছে তাহলে? আর কখনো যদি না জেনে ভুল বোঝো তাহলে একেবারে হারিয়ে যাব। এসব বলিস না নীল, আমার কষ্ট হয়। আমাকে সবটা না জানালে তো আমি সত্যিটা জানতামই না। হিয়া জানিয়েছে তোমাকে? হ্যাঁ, আর তুই জয়ের বাসায় আছিস এটা জয়ই পরে ফোন করে বলেছে। ওদের খবর আছে, বাট তোমাকে এমন দেখাচ্ছে কেন? শয়তান, তোর জন্য ঠিক মতো খেতে পারিনি, ঘুমাতে পারিনি, সারাদিনই কান্না করেছি। আর কাঁদতে হবে না, এই বলেই নিধি আপুকে জড়িয়ে ধরলাম। পাগলিটাকে অনেক ভালোবেসে ফেলেছি। নিধি আপুও আমাকে অনেক ভালোবাসে। পড়ালেখাটা শেষ হলেই খুব শীঘ্রই বিয়ে করে নেব। আপনারাও বিয়ে করে নিয়েন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সময় দেওয়ার জন্য।